ছাত্রীকে অঙ্ক করতে দিয়ে তার ইংরেজি বইটা হাতে নিতেই বই থেকে একটা ছবি নিচে পড়ে গেল। আমি ছবিটা হাতে নিতেই দেখতে পারলাম ছবিটা আমার। ছবির নিচে ছোট্ট করে লেখা, ভালোবাসি তোমায়। ছবিটা কেমন জানি ঠিক সেখানে রেখে দিলাম। বড় আর চোখে তাকিয়ে আবারও অঙ্ক করায় মন দিলাম। এসির মাঝে শরীরটা ঘামছে। কথার দিকে তাকিয়ে দেখি সে আজ নীল শাড়ি পরেছে। দিন দিন মেয়েটা পাগলামি কেন জানি বেড়েই চলেছে। স্যার এই নেন খাতা, অঙ্ক করা শেষ। অঙ্ক দেখছি এমন সময় কথা বলল, স্যার আজকে আমাকে কেমন লাগছে? ভালো। শুধু ভালো আর কিছু না? স্যার আমাকে শাড়িতে কেমন লাগছে, সুন্দর না? অঙ্কে দিন দিন খারাপ করছো তুমি, কিন্তু কেন? স্যার আপনাকে অঙ্কের কথা বলিনি। আমার দিকে তাকান। কি বলবে বলো? আচ্ছা স্যার, পৃথিবীতে সকল মানুষ সমান তাই না? সমান। স্যার সবাই যদি সমান হয়ে থাকে তাহলে ধনী আর গরিবের কেন ভালোবাসা যায় না? কথা, তোমার না টেস্ট পরীক্ষা? কত তারিখ থেকে? স্যার আমার প্রশ্নের উত্তর পাইনি। এমন সময় কাজে মেয়েটা এসে চা আর 5-7টা বিস্কুট দিয়ে গেল। স্যার খেয়ে নিন। আমি কাজের মেয়েটার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চাতে বিস্কুট ভিজিয়ে খেতে লাগলাম। কারণ প্রতিদিন কয়েক প্রকার বিস্কুট থাকলেও আজ শুধু টোস্ট বিস্কুট। কথার খুব রাগ হচ্ছে আমার দিকে, কোনো ভ্রুক্ষেপই নেই। আমি চাতে বিস্কুট ভিজিয়ে খেতে লাগলাম। হঠাৎ কথা আমার সামনে থেকে বিস্কুটের প্লেটটা সরিয়ে নিল। আমি খানিকটা লজ্জা পেয়ে কথার দিকে তাকালাম। মেয়েটা আজ কাজল দিয়েছে, কালো পাড়ের নীল শাড়ি পরেছে, কিন্তু কাজলটুকু তার চোখে ধরে রাখতে পারল না। স্পষ্ট দেখতে পাচ্ছি কোনো এক অজানা ঢেউ তার চোখের কাজলটুকু ভাসিয়ে দিচ্ছে। আজ আমি উঠি, এই বলে বের হয়ে আসলাম। কথা কিছু বলতে গেলেও থেমে গেল। আমি ফুটপাত দিয়ে হাঁটছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বাজে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। প্রতিদিন রাতে টিউশনিতে কিছু না কিছু খেতে দেয়, আর রাতে খাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আজ বড্ড বেশি ক্ষুধা পেয়েছে। পকেটে হাত দিয়ে দেখি 130 টাকা আছে। ভাবলাম 30 টাকার কিছু খেয়ে নিব। এই ভেবে যখনই হোটেলে ঢুকতে যাব তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। সেই চেনা রিংটোন। ফোনটা বের করতে দেখি বাবা ফোন দিয়েছে। ফোন রিসিভ করেই বললেন, হ্যাঁ রে বাবা। বাজান তুই কিবা আছিস? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? ভালোই। তোর মাটার অসুখ বাড়ছে রে বাবা। ওষুধ শেষ হয়েছে। আচ্ছা বাবা, কাল পরশু টাকা পাঠাবো। আইসা বাজান, তুই খাইছিস? হ্যাঁ বাবা খাইছি। বাজান তোর সুটকি কথা বলবে তোর সাথে। আচ্ছা দাও ওকে। এই নে কথা বল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ছুটকি ভালো আছি। তোমার কুটনি বুড়িটা কেমন আছে? তুমি আমাকে কি বললে ভাইয়া? কিছু বলিনি। আচ্ছা মহারানীর লেখাপড়া কেমন চলছে? ভাইয়া জানো আমি ফার্স্ট হয়েছি অর্ধবার্ষিকী পরীক্ষায়। ভাইয়া স্কুলে সবার না নতুন জামা আছে, আমার নেই। আচ্ছা পরশু টাকা পাঠালে ওখান থেকে তোকে জামা কিনে দিবে কেমন? এবার মন দিয়ে পড়ালেখা করবি। ভাইয়া। বাবাকে ফোনটা দে। আচ্ছা। বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। হোটেলে ঢুকতে গিয়েও ফিরে আসলাম। কেন জানি হোটেলে খেতে যেতে পারলাম না। রওনা দিলাম ম্যাচের উদ্দেশ্যে। এদিকে কথার কোনোভাবেই ঘুম আসছে না। কল্পনাতে ফোন দিয়ে অনেকগুলো জারি দিলাম। আমার কল্পনার বুদ্ধিতে বইয়ের ভেতরে ছবি রেখেছিল। কথা জানে স্যারের রাতের খাওয়ার টাকা থাকে না, থাকলেও খায় না বাড়ির কথা ভেবে। এমনিতেই আজ ফেলেনিকে শুধু টোস্ট বিস্কুট দিতে বলেছে, তার উপর খাবার সামনে থেকে সরিয়ে নিয়েছি। আচ্ছা স্যার কি বোঝে না তাকে আমি ভালোবাসি? কেন আমাকে বুঝতে চায় না? কথা কিছু ভাবতে পারছে না, বালিশে মুখ লুকিয়ে কাঁদছে। ফেলানি এসে ডেকে গেল ডিনার করতে, কিন্তু কথা ভাবছে স্যার তো আজ খায়নি, আমি কিভাবে খাবো? হঠাৎ মনে পড়লো রাতুল ভাইয়ের কথা। রাতুল ভাইয়া স্যারের রুমমেট। রাতুল ভাইয়াকে ফোন করে সব খুলে বলে। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি কাঁদছো কেন? রাজের খাওয়ার জন্য চিন্তা করা লাগবে না, মেসে আসলে আমি ওকে খাওয়াবো। কথা ফোন কেটে দিয়ে আবারও চিন্তা করতে লাগলো, সত্যি খাওয়াবে? স্যারকে ফোন দিয়ে দেখি। আমি হেঁটে হেঁটে প্রায় ম্যাচের সামনে এসে পড়েছি, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা বের করতে দেখি কথা ফোন দিয়েছে। আমি ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখি, কারণ আমি জানি বাস্তবতা কী। এটাও জানি মেয়েটা আমাকে ভালোবাসে বড্ড বেশি।
তার এলাকে সে যেন কেউ নিজেকে হারিয়ে ফেলতে না পারি। তার মায়াবী মুখটা দেখে মানুষ হাসতে হাসতে নিজের জীবনও দিয়ে দিতে পারে, কিন্তু আমি পারি না। কারণ আমি যে শিক্ষক, আমি যে সবাইকে শিক্ষা দিব কোনটা ভালো কোনটা খারাপ। ভালোবাসা আমার জন্য নয়, কারণ যার টিউশনির টাকায় পুরো সংসার চলে চলে নিজের পড়াশোনা। আমি চাই না কথার জন্য টিউশনটা চলে যাক। কত কষ্ট করে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি, বাবা মার স্বপ্ন শিক্ষক হব, আর অন্যদিকে কথা দুর্নীতি দুলালি। এইবার এসএসসি দিবে, সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে সে। এদিকে মেসে আসতেই দেখি রাতুল আমার বিছানায় বসে আছে। টেবিলে দেখলাম বিরিয়ানির প্যাকেট। দোস্ত আসছিস? যা ফ্রেশ হয়ে নে, তোর জন্য ট্রিট আছে। হঠাৎ তোর আবার কি হলো? যে একটা চকলেট পর্যন্ত খাওয়াতে চায় না সে আবার আমাকে ট্রিট দিবে, ব্যাপার কি? যা ফ্রেশ হয়ে আয়। আর শোন, আজ জুইকে প্রপোজ করেছিলাম, রাজি হয়েছে, তাই তোকে ট্রিট দিলাম। এদিকে ফ্রেশ হয়ে রাতুলের দেওয়া খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করতে না করতে দেখলাম রাতুল কাকে যেন ফোন করে বলছে রাজ খেয়েছে, তুমি চিন্তা করো না। রাতুলের কথায় কিছুটা আঁচ করতে পারলাম। এই সব কথারই কাজ, কাল মেয়েকে বলতে হবে কিছু। পরের দিন সকালে বন্ধু ফয়সালকে বললাম, দোস্ত আমার একটা পার্ট টাইম চাকরির দরকার, টিউশনি দিয়ে চলে না। ফয়সাল যে কোম্পানিতে চাকরি করে সেখানে একটা আবেদন করতে বলল। বিকেলবেলা একটা আবেদন করে সন্ধ্যায় পড়াতে গিয়ে দেখি কথা পড়ার টেবিলে বসে আছে। আমি চেয়ার টেনে বসে বললাম, অঙ্কে পিছিয়ে পড়েছ, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে, এভাবে রেজাল্ট ভালো হবে না। কথা কিছু বলল না। বুঝতে পারলাম কথা কাঁদছে। এ পর্যন্ত বলেই চুপ থাকলাম। চশমাটা খুলে দু চোখ মুছে নিলাম। সেই 20 বছর আগের ঘটনা। বুকের ভেতরটা কেমন জানি করছে, চুলগুলো পাক ধরেছে। আজ আমি বিসিএস প্রাপ্ত লেকচারার, যে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সমস্ত ক্লাসে পিনপিনে নীরবতা, সবাই নিশ্চুপ হয়ে শুনছে। এমন সময় হৃদয় নামের একটা ছেলে বলল, স্যার তারপর কি হলো? আপনি কি ম্যাডামকে পেয়েছিলেন? আচ্ছা স্যার, আপনি কি ম্যাডামকে ভালোবাসতেন? আমি চশমাটা পরে আবারও বলতে লাগলাম। যখন দেখলাম কথা কাঁদছে, তার কান্নাগুলো কেন যেন সহ্য করতে পারছিলাম না। আবার এটাও পারছিলাম না কথার চোখের পানি মুছে দিতে, কারণ শিক্ষকতা যে মহান পেশা। তাই কথাকে বললাম, আজ তাহলে উঠি, কাল আসবো। না স্যার, যাবেন না। কথা কিছু বলছে না। বুঝতে পারছিলাম কথা কাঁদছে। স্যার, আপনি তো সব কিছু বুঝেন, কিন্তু আমি কেন পাগলামি করি সেটা বুঝেন না। জানেন স্যার, একটা মেয়ে যখন শাড়ি পরে, কার জন্য শাড়ি পরে? কথা কি বলছো এসব? শাড়ি তো শখ করে পরে। আপনি আসলেই কিছু বুঝেন না। ঠিক ধরেছ। আর যে বোঝে না তাকে বোঝাতে চেয়েও না। আজ উঠি, কাল আসবো। স্যার, আপনি কিছু না পড়ালে আমার সামনে যতটুকু প্রাইভেট পড়ানোর সময়, ততটুকু সময় বসে থাকবেন। আমি কিছু না বলে হনহনিয়ে বেরিয়ে আসলাম। কথার বিষণ্ণ মুখটা বারবার স্মৃতির পটে ভেসে উঠছে। কথাকে বাসা থেকে কথাদের বাসা থেকে বের হতেই ফয়সালের সাথে দেখা। আরে দোস্ত, কী অবস্থা? তোকে চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু না, কেমন আছিস? ভালো। তোর কথা অফিসে বলেছি, ধন্যবাদ দোস্ত। ওই হারামি ধন্যবাদ কেন দিচ্ছিস? দোস্ত আজ তাহলে আসি। ম্যাচে এসে শুয়ে শুয়ে ভাবছি টিউশনিটা ছেড়ে দিতে হবে। দিন দিন কথার পাগলামিটা বেড়েই চলেছে। আগে এমন ছিল না মেয়েটা, আমাকে একদম সহ্য করতে পারতো না। বিশেষ করে ওদের বাসায় যে নাস্তা দিত, সে নাস্তা খাওয়াটা কেন জানি সহ্য করতে পারতো না। একদিন তো মেয়েটা রাগ করে বলেই ফেলেছিল, স্যার রাতে তো আপনার খাওয়ার প্রয়োজন পড়ে না, আল্লাহ আপনার মুখে রুচি দিয়েছে বলতে হবে। কেননা টোস্ট বিস্কুট যেভাবে খান মনে হচ্ছে অমৃত খাচ্ছেন। আমি মুচকি হাসি দিয়ে বললাম, ইংরেজি প্যারাগ্রাফটা লিখো। হ্যাঁ লিখছি। আর হ্যাঁ, প্রতিদিন এক শার্ট পরে আসবেন না, আমার বান্ধবীরা এটা সেটা বলে। পরের দিন সকালে কথা যখন কলেজে যায়, তখন রাতুলের ব্রেকফাস্ট জুইয়ের কথাকে বলে, সরি দোস্ত। কি হয়েছে? জুই সরি কেন বলছিস? কারণ তোর হোম টিউটর, যে প্রতিদিন তোদের বাসায় এসে একই শার্ট পরে যায়, এটা নিয়েও এবং বাসায় নাস্তা খাওয়া নিয়ে তোর সাথে মজা করছিল, সেই জন্য সরি। আরে দূর, বাদ দে তো।
আসলে একটা ক্ষেত। বাবা কি জন্য যে এরকম একটা টিচারের কাছে পড়তে দিল। না ক্ষেত না, রাজ ভাইয়া সত্যি মহান একটা মানুষ। মানে প্রেম টেমে পড়লি নাকি? দেখ, কি বলছিস? জানিস রাজ ভাইয়ার টাকার, তার ওষুধ, তার মায়ের চিকিৎসা, ছোট ভাই বোনদের পড়াশোনা, আর পুরোটা পরিবার চলে। আর রাতে যে তোদের বাসায় নাস্তা করে এরপর আর ডিনার করে না। দোস্ত, না জেনে লোকটাকে নিয়ে কত মজা করেছিলি। আরে তুই কেমনে জানলি? রাতুলের কাছ থেকে। রাতুলকে? বাবার বন্ধুর ছেলে। রাতুল আমার চেয়ে 5 বছরের বড় হলেও কেমন জানি বন্ধু হয়ে যায়। ওর কাছে সব শুনেছি। কথা কিছু বললো না। কলেজ ছুটি হলে বাসায় এসে কাজের মেয়েকে বলল, ফেলানি, স্যারকে আজ নাস্তায় বিরিয়ানি দিবি। জি আপা। আজ প্রথম কথা কারোর জন্য অপেক্ষা করছে, সময় যেন যাচ্ছে না। সন্ধ্যায় যখন কথাদের বাসায় গতকালের শার্টটা পরেই টিউশনিতে আসলাম, কথা কেমন জানি মায়াভরা দৃষ্টিতে তাকালো। চেয়ার টেনে বসতেই বলল, ইংরেজি বইটা দাও। কথা বইটা হাতে দিয়েই বলতে লাগলাম, স্যার বলছি না প্রতিদিন একটা শার্ট পরে আসবেন না, তারপর একই শার্ট পরে এসেছেন। মুচকি হেসে বললাম, এই শার্টটা আমার পছন্দের, তাই এটাই প্রায় সব দিনই পরি। কথা কাঁদছে, কিসের জন্য জানি কাঁদছে বুঝতে পারলাম না। কি হলো, কাঁদছো কেন? স্যার আমাকে ক্ষমা করে দেন, না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আশ্চর্য, তুমি তো কোনো অপরাধ করনি, তবে কেন ক্ষমা চাচ্ছ? স্যার আমি আপনাকে না জেনে কতই কথা শুনিয়েছি, নাস্তা নিয়ে বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করবেন। ও আচ্ছা, এই বিষয়ে ক্ষমা করতে পারি এক শর্তে। কিসের শর্তে? প্রতিদিন ঠিকমতো পড়া শিখতে হবে। কালো মেঘের আড়ালে যেমন করে সূর্য উকি দেয়, তেমনি কথা মুহূর্তে হেসে দিল। তারপর থেকেই কথার পাগলামি, আর সেই পাগলামিটা ভালোবাসায় রূপ নিয়েছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়ালই করিনি। ফজরের আজান শুনে ঘুম ভাঙে। বিছানা থেকে উঠে অজু করে মসজিদে গেলাম। দুপুরবেলা ফয়সাল জানালো চাকরিটা এক প্রকার কনফার্ম। 8 ঘন্টা ডিউটি, 3 দিন পর পর দেখা করতে বলেছে। এদিকে 2টা টিউশনি শেষ করে সন্ধ্যায় কথাদের বাসায় গেলাম। কথা বসে আছে, আমি গিয়ে চেয়ার টেনে বসলাম। কথার খেয়াল নেই। যখন বই বের করতে বললাম, তখন দেখি কথা কাঁদছে। কি ব্যাপার? বাসায় কি বকা দিয়েছে? স্যার আমি বিয়ে করব না। মানে? স্যার বাবার বন্ধুর ছেলে আমেরিকায় থাকে, তার সাথে বাবা আমাকে বিয়ে দিতে আমেরিকায় পাঠিয়ে দিবে, সেখানে নাকি পড়ালেখা করাবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু স্যার আমি আপনাকে ছাড়া বাঁচব না। আমি আপনাকে ভালোবাসি। আমি স্তব্ধ হয়ে গেলাম, কিছু বলতে পারছি না। কি হলো স্যার, চলেন না আমরা পালিয়ে যাই, বলে আমার হাতটা ধরলো। আমি কথার হাতটা ছাড়িয়ে ঠাস করে তার গালে একটা চর বসিয়ে দিলাম। সুন্দর গালটাতে 5 আঙ্গুলের ছাপ বসে পড়েছে। এতদিনের টিউশনিতে আজ প্রথম কথার গায়ে হাত তুললাম। কথার চোখের কাজলগুলো লেপটে গেছে, কথার মুখ দিয়ে তাকানো যাচ্ছে না। আরও মারেন, তবু আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচব না। কেন বুঝেন না? কেন এত পাগলামি করি? জানেন আমি শাড়ি পরতে পারি না, তারপরও আপনার জন্য শাড়ি পরি। আপনি যেদিন বাসায় নাস্তা করেননি, তাই আমিও রাতের বেলা খাইনি। রাতুল ভাইয়াকে দিয়ে আপনাকে খাইয়ে আমি খাইয়েছি। আমি সত্যি আপনাকে ভালোবাসি, সত্যিই। ভালোবাসা কি বুঝো? আমাকে কয়েকদিনে ভালোবাসার জন্য যে মা বাবার 16 বছরের লালন পালন করলো, তাদের ভুলে যাবে? ভালোবাসা কি সেটা যে মা বাবার মুখে চুনকালি মাখা? শোনো, তোমাকে খণ্ডকালীন ভালোবাসা সম্ভব না। তুমি আমার ছাত্রী, তোমাকে পড়াতে এসেছি, তবে তোমাকেও ভালোবাসি, তবে সেটা ছাত্রী হিসেবে। তাই বলছি পাগলামি বন্ধ করো। আমি আঙ্কেলকে বলে দিব তোমাকে পড়ানো আমার দ্বারা সম্ভব না। কথাটা বলে বের হয়ে আসলাম। পরের দিন আঙ্কেলের সাথে দেখা করতে বলল, কথাকে আর পড়াতে যেতে পারবো না, আমার একটা পার্ট টাইম চাকরি হয়েছে। ও আচ্ছা বাবা, আর সামনে শুক্রবার কথার এঙ্গেজমেন্ট, তুমি এসো কেমন? জি আঙ্কেল, চেষ্টা করব। পরের দিন ফয়সাল এসে জানায় তাদের অফিসে চাকরিটা হয়ে গেছে। এদিকে একদিন অফিস থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে যায়। মেসে আসার পর থেকে হাঁচি আসছে। বিছানায় শুয়ে আসি, এমন সময় রাতুল এসে বলল, কথা এসেছিল। ও আচ্ছা। রাজ, মেয়েটা তোকে বড্ড বেশি ভালোবাসে, মেয়েটাকে কষ্ট দিস না প্লিজ। জানি।
হ্যাঁ, কালকে ওর এঙ্গেজমেন্ট। রাতুল কিছু বলতে চেয়েও বলল না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে চেয়েই শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছিলাম না। বুঝতে পারলাম শরীরে জ্বর এসেছে, তাই ওভাবে শুয়ে আছি চোখ বন্ধ করে। খুব কষ্ট হচ্ছে। হঠাৎ কারো ঠান্ডা হাতে স্পর্শ পেলাম। চোখ খুলতেই চমকে উঠলাম। মিনমিন করেই বললাম, কথা তুমি? তোমার না আজ এঙ্গেজমেন্ট? সেটা আপনার ভাবতে হবে না। কিছু খেয়েছেন? ওমা, আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই বলে মাথায় জলপট্টি দিতে লাগলো। আমার আর কিছুই খেয়াল নেই। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। আমার শিউরে কথা বসে আছে। চোখ থেকে খেয়ে মেয়েটার কখনো বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ আমার মনে পড়লো আজ তো শুক্রবার, কথা তো আজ এঙ্গেজমেন্ট। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 3টা। মাথাটা দূরে এলো এইসব ভাবতে ভাবতে। এই কথা, তোমার না এঙ্গেজমেন্ট আজ? যাও বাসায় যাও, হয়তো তোমাকে আঙ্কেল আন্টি খুঁজছে। আমি তোমায় রেখে কোথাও যাব না। মরতে হয় তোমাকে নিয়েই মরবো, বাঁচতে হয় তোমাকে নিয়েই বাঁচবো। আমি বাসায় যাব না। কথা, প্লিজ পাগলামি করো না। তুমি যদি বাসায় না যাও আমার মরা মুখ দেখবে। কথাটা বলার আগেই কথা আমার মুখটা ধরে ফেললো। প্লিজ আমাকে এমন কসম দিবেন না, আমি যাচ্ছি। বলে কথা কান্না করতে করতে দৌড়ে হাসপাতাল থেকে বের হয়ে গেল। চোখ থেকে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ল। কথা চলে গেলে রাতুল এসে বলল, দোস্ত, কেন শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? সে আজ নিজেও কষ্ট পাচ্ছে। দোস্ত, আমি যে শিক্ষক, আমার কাছে যে কথা আমারও স্বরূপ ছিল, কিভাবে তাকে খেয়ানত করি। ভালো যে সবাইকে বাসা যায় না, কখনো কখনো ভালোবাসাকে বুকের মাঝে দাফন করে দিতে হয়। অন্যদিকে কথা বাসায় যেতেই তার মা কথাকে বলে, তোর না আজ এঙ্গেজমেন্ট, কোথায় গিয়েছিলি? বান্ধবীর বাসায়। এত কিছু শুনতে পারবো না, যা রেডি হয়ে নে। এদিকে কথার এঙ্গেজমেন্ট হয়ে যায়। আমি অনেকটা সুস্থ। যতদিন হাসপাতালে ছিলাম প্রত্যেক দিনই কথা এসেছিল। হসপিটাল থেকে 4 দিন পর মেসেজ যাই, তারপর আবার অফিসে জয়েন করি। দিনগুলো ভালোই চলছিল। একদিন অফিস থেকে ফিরে মেসে আসতে দেখি কথা বসে আছে রুমে। রুমে যেতেই কথা দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি কথাকে ছাড়াতে চেয়েও ছাড়তে পারছি না। বুঝতে পারলাম কথা কাঁদছে। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে প্লিজ আপনি বিয়ে করেন। পরশু আমার বিয়ে। আমি কাল আপনার কাছে ভোর সকালে আবার আসব, সব কিছু গুছিয়ে। আর হ্যাঁ, যদি আমার কথা আমার সাথে না যান তাহলে পরের দিন খবরের কাগজে আমার আত্মহত্যার হেডলাইনটা পাবেন। কি বলছে এসব? পাগল হয়ে গেলে নাকি? কথা কিছু না বলেই চলে গেল। আমি ফ্লোরে বসে পড়লাম। জানি না আজকে রাতটা পার হলে কি হবে। কথা যা বললো সত্যি সত্যি ওকে বিয়ে না করলে যদি তাই করে। মাথাটা জোর ধরে আসছে। রাত 9টা এশার নামাজ শেষ করে যখন মেসে আসলাম, তখন রাতুল আমার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলল, দোস্ত, রাতের বাসে বাড়ি চলে যা। দোস্ত, আমি বাড়িতে কি হয়েছে? রাতুল কিছু বলছে না। রাতুলের কথাটা কলিজায় এসে লাগলো। কি করব বুঝতে পারছি না। রাতুল আমাকে বাস স্টপ পর্যন্ত গিয়ে দিয়ে আসলো। বাসে বসে বসে বাবার কথা ভাবছি আর কাঁদছি। অন্যদিকে কথা তার ব্যাগ ভরছে। সকাল হওয়ার আগেই বাসা থেকে পালাবে, এই পর্যন্ত বলেই চোখের পানি মুছতে লাগলাম। সারা গ্লাস জুড়ে পিনপিনে নীরবতা। হঠাৎ রীত নামের একটা মেয়ে দাঁড়িয়ে বলল, স্যার, তারপর কি হলো? আমি চোখের পানি মুছে আবারও বলতে লাগলাম, আমি বাসে বসে বসে বাবার সাথে কাটানো সময়গুলো কথা ভাবছি। ছোটবেলা যখন বাবা স্কুলে ভর্তি করে দেয়, তখন এলাকার মণ্ডল কাকা বলে, কিরে রাজ্জাক, তোর ছেলেকে পড়াবি? রিস্কাওয়ালার ছেলে তো রিস্কাওয়ালাই হবে, তার চেয়ে বরং কাজে লাগিয়ে দে। বাবা কিছু বলেনি মণ্ডল কাকাকে। কাকা চলে গেলে বাবা হাঁটু গেড়ে বসে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, বাবা, তুই পড়বি, তোকে অনেক বড় মাস দিতে হবে, তুই একদিন অনেক বড় মানুষ হবি। সেদিন থেকে অবুঝ মনে একটা স্বপ্নের বীজ জন্ম নেয়। হঠাৎ গাড়ি হেল্পার বলল, ভাই, শেরপুর এসে পড়েছি। আমি গাড়ি থেকে নেমে রিক্সা নিয়ে বাসায় আসতে দেখি বাড়ি ভর্তি লোক। আমার পা দুটো আর চলছে না, শরীরটা অবশ হয়ে আসছে। সমস্ত মানুষের ভিড় ঠেলে সামনে যেতেই ছোট বোনটা দৌড়ে এসে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া,
বাজানকে, বাজান যার কথা বলে না, বাজান তোমার কথা শুনবে। মাকে দেখলাম বাবার নিথর দেহটা ধরে কাঁদছে। এইসব দৃশ্য সহ্য করতে পারছি না, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। ছোট বোনকে কি বল, সান্ত্বনা দিব, কোনো ভাষা নেই। বাবার লাশের কাছে গিয়ে বসতে বুকের ভেতরটা হাহাকার করে উঠল। বাবাকে বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এলাকার লোকেরা বারবার বলছে মাটি দেওয়ার সময় হয়ে গেছে, আর পাগলামি করিস না। এদিকে বিকেলবেলা বাবার দাফন সম্পন্ন হলো। বাবার কবরের পাশে বসে কাঁদতে লাগলাম। অন্যদিকে কথা সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মেসের দরজায় এসে নক করে। রাতুল দরজা খুলে কথাকে দেখে চমকে ওঠে। তুমি, তোমার না কাল বিয়ে, এই অবস্থা? ভাই আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ভাই আমি বাসা থেকে পালিয়ে এসেছি, রাজ কোথায়? রাতুল এখন কি বলবে ভেবে পাচ্ছে না। রাতুলের শরীরটা ঘামছে। কি হলো ভাইয়া, রাজ ভাইয়া কোথায়? ওকে ডেকে নেন। আচ্ছা আপনি সরেন, ডাকতে হবে না। রাজকে আমি ডাকছি। রাজ নেই মানে? কি বললেন রাজ নেই মানে? রাজ বাড়িতে চলে গেছে। কথার বুক ফেটে কান্না আসছে। কাপা কাপা কথায় বলল, ভাইয়া রাজ কিছু বলে যায়নি? রাজ জানে না আমার বিয়ে? আমার না এখন সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হোয়াট, এসব কি বলছো? কাল বিকেলে রাজের বাবা মারা গেছে, তাই রাতের বাসেই গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি। রাতুলের কথা শুনে কথা বিশ্বাস করতে পারছে না। রাজের জন্য বুকের ভেতরটা পড়ে যাচ্ছে। ভাইয়া আমি গ্রামে যাব, ঠিকানা দেন স্যারের। হঠাৎ ম্যাচের সামনে একটা গাড়ি এসে থামে। কথা গাড়িতে দেখে চমকে যায়, কারণ গাড়িটা যে অন্য কারো নয়, কথার বাবার। কথার বাবা কথাকে নিয়ে বাসায় চলে যায়। কথা বাসায় গিয়ে তার মা বাবাকে বলে, বাবা আমি এ বিয়ে করতে পারবো না। কি বলছিস এসব? কেন বিয়ে করবি না? বাবা আমি রাজ ভাই স্যারকে ভালোবাসি। কথার বাবা কথাটা শুনে সাথে সাথে কথার গালে চড় বসিয়ে দেয়। বিয়ে তোকে রিফাতকেই করতে হবে। কথা রুমের দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। বই থেকে রাজের ছবিটা বের করে বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো। কথার মা কথাকে অনেক বোঝায়। কথার এক উত্তর, বিয়ে করলে রাজ স্যারকেই করব। পরের দিন কথার বিয়ের বাড়িটা নীল লাল রঙের শাড়িতে বাতিতে সজ্জিত। কথার হাতে মেহেদি পরানো হয়েছে। হাত ভর্তি কাচের চুড়ি লাল শাড়িতে কথাকে আজ অপরূপা লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে ভুল করে পরি নেমে এসেছে। এদিকে বরযাত্রী এসে পড়েছে। কথাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। সামনে স্টেজে রিফাতকে। রিফাত ক্ষণিক পরপর কথার দিকে তাকাচ্ছে। এদিকে কাজী এসে যখন কথাকে কবুল বলতে বলে, তখনই কথা স্টেজে ডলে পড়ে। সবাই দরাদরি করে কথাকে হাসপাতালে নিয়ে যায়। বিয়ে বাড়িতে মুহূর্তের মাঝে শোকের ছায়া নেমে আসে। কথার বাবা আফজাল সাহেব অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হতে কথার বাবা ডাক্তার বলে, স্যার আমার মেয়ের কি অবস্থা? সরি আফজাল, আমরা মারাত্মক চেষ্টা করেছি কিন্তু পারিনি। বিষ বের করতে পারলেও বড্ড দেরি হয়ে গেছে। আফজাল সাহেবের মূর্তির মতো হয়ে যায়। একমাত্র মেয়ে এইভাবে হারাবে সে বুঝতে পারেনি। সপ্তাহখানেক পর আসি। ম্যাচে ঢুকতেই দেখি রাতুল বিষণ্ণ মনে বসে আছে। কিরে রাতুল, এভাবে বসে আছিস কেন? আর কথার বিয়ের দাওয়াত দিয়ে গিয়েছিল। রাতুল কিছু না বলেই ঠাস করে আমার গালে চড় বসিয়ে দেয়। আমি রাতুলের ব্যবহারে অবাক হয়ে যাই। দোস্ত, কথা তোকে সত্যিই ভালোবাসতো রে। রাতুলের কথা শুনে বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। কাপা কাপা গলায় বলি, দোস্ত কথা ঠিক আছে তো? রাতুল কিছু না বলে বলল, দোস্ত কথাদের বাসায় যা তুই, আঙ্কেল যেতে বলেছেন। মনে মনে ভাবলাম, যাক বাবা, কথার বিয়েটা হয়েছে তো তাই অনেক। মেয়েটা আমার কাছে কত কষ্ট ছাড়া আর কিছুই পেত না। এসব ভাবতে ভাবতে একটা রিক্সা নিয়ে কথাদের বাড়িতে যাই। আঙ্কেলকে বলি, আঙ্কেল ডেকেছিলেন আমায়? আর সরি আঙ্কেল, বাবা মরে যাওয়ায় কথার বিয়েতে আসতে পারিনি। পরে সময় পেলে কথার শ্বশুর বাড়িতে একদিন যাব। মুখে হাসি রেখা ফুটে তুলে, চল আজকে আয়, আমার মাটা খুব করে তোমাকে দেখতে চেয়েছে। চলো আমার কলিজার টুকরার শ্বশুর বাড়ি। আঙ্কেল আমাকে তার গাড়িতে করে একটা কবরস্থানের নিকট নিয়ে থামালো। আমি অনেকটা বিস্মিত হয়ে গেলাম। বুকের ভেতরটা কেন জানি চিনচিনে ব্যথা করছে। বাবা ওই যে দেখো নতুন কবরটা, সেখানে আমার মা ঘুমিয়ে আছে। জানো বাবা, আমার মেয়েটা তোমায় অনেক ভালোবাসত।
কিন্তু আজ আমায় ভুলের কথা সুইসাইড করে। আমি আঙ্কেলকে কিছু বলি না, নতুন কবরটার দিকে এগিয়ে যাচ্ছি। কথার মায়াভরা মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কবরের সামনে যেতেই কে যেন বলে উঠল, কি হলো, কাঁদছেন কেন? একদম কাঁদবেন না, চোখের পানি বাধা মানছে না। কথার স্মৃতিগুলো বারবারই হৃদয়ে নাড়া দিচ্ছে। কথা আমাকে না নীল শার্টের খুব সুন্দর লাগে। পারছি না আর দাঁড়িয়ে থাকতে, হাঁটু গেড়ে বসে পড়লাম কথার কবরের সামনে। আমি একটা হতভাগা, এতটা ভালোবাসা পাওয়ার পরও ধরে রাখতে পারলাম না। শেষবারের মতো কথার মুখটা যে দেখতে পারলাম না। কবরের পাশে বসে বসে কাঁদছি আর বলছি, কেন করলে এমন? এমনটা তো আমি চাইনি। আমি তো তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম, চেয়ে দেখি আঙ্কেল। আঙ্কেল আমার হাতে একটা ডায়েরি তুলে দিয়ে বলল, এটা কথা তোমাকে দিয়ে বলেছে। আমি ডায়েরিটা সাহস করে খুললাম। ডায়েরি পাতায় পাতায় আমার একটা ছবি দেখতে পেলাম। ছবি নিজে ছোট্ট করে লেখা, ভালোবাসি তোমায়। পরে পাতাটা উল্টাতেই দেখতে পেলাম নীল কালিতে লেখা, আজ আমাকে পড়াতে নতুন স্যার এসেছে। দেখতে একদম গোমরা মুখা, হাসে না। কেন জানি স্যারকে সহ্য হয় না। প্রতিদিন এক শার্ট পরে আসে। স্যারের জন্য কলেজের ফ্রেন্ডরা আমার সাথে মজা করে। এসব আমার একদমই সহ্য হয় না। সবচেয়ে বিরক্তকর লাগে স্যারের টোস্ট খাওয়ার শব্দ শুনতে। দেখ, কিছু ভালো লাগছে না। কয়েক পাতা উল্টাতেই চোখে পড়ল, নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। জুয়ের কাছে স্যারের সম্পর্কটা জানার পর মন চাচ্ছে মহৎ মানুষটার পা ধরে ক্ষমা চাই। এদিকে স্যারকে যতই বলতে লাগলাম, ততই স্যারের বোকা বোকা চাহনির মাঝে হারিয়ে যেতে লাগলাম। আজ শাড়ি পরেছি, এই প্রথম শাড়ি পরলাম। চোখে কাজল দেওয়াটা বড্ড খারাপ লাগে, তবুও আজ দিয়েছি। কাজলে নাকি মেয়েদের খুব সুন্দর লাগে, কিন্তু স্যার আমার দিকে খেয়াল করতো না। স্যার বুঝতো না আমার পাগলামিগুলো। স্যারকে নিজের অজান্তেই বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। একদিন স্যারকে সব বলে দেব। বাট স্যার আমাকে ফিরিয়েও দেখে না। কিন্তু আমি স্যারকে ছাড়া কিছুই ভাবতে পারছিলাম না। আমার পুরোটা পৃথিবী যে মানুষটাকে নিয়ে সাজিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম সে মানুষটাকে বিয়ে করব। ছোট্ট একটা সংসার হবে, একটা মেয়ে হবে। তার নাম গোমরা মুখ নামের সাথে মিলিয়ে রাইসা রাখবো। আর একটা ছোট্ট ছেলে হবে, তার নাম রাখবো কাব্য। প্রতিদিন অফিসে যাবে, আমি গোমরা মুখটাকে যখন মিস করব তখন তার শার্ট এর গায়ে জড়িয়ে অনুভব করব। স্বপ্নগুলো হয়তো দেখে ফেলেছিলাম, কাল আমার বিয়ে, কিন্তু আমি যে রাজকে ছাড়া বাঁচতে পারবো না, তাই হারিয়ে গেলাম। ইতি করিমাতুন জাহান। কথা কথা ডায়েরিটা পড়তে পড়তে ডায়েরির পাতাগুলো চোখের পানিতে ভিজে গিয়েছিল। তারপর বহু বছর পার হয়ে যায়। পারিনি কাউকে ভালোবাসতে, পারিনি কাউকে বউ বানাতে। আজ আমার জীবনে সব কিছু আছে, কিন্তু একটা অপ্রাপ্তি আমার জীবনের সকল প্রাপ্তিকে তার ছায়া ডেকে ফেলেছে। এখনো কথার লেখা ডায়েরিটা আমার সাথে রাখি, মনে হয় কথা আমার সাথেই আছে। কথাগুলো বলে শেষ করে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে দেখি সবার চোখে কোণে পানি। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।